চলো তো আজকে আমাদের যে পর্যাপ্ত ধারণাটি আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো এই পর্যাপ্ত ধারণাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একটু ডেফিনিশনটা দেখি যে সংজ্ঞা কি বলা হচ্ছে, সমযোজী বন্ধনে আবদ্ধ। তাহলে ইলেকট্রোনেগেটিভিটির আইডিয়াটা মূলত সমযোজী বন্ধনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণু দ্বয়ের মধ্যকার বন্ধন যুগল ইলেকট্রনকে যে কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে অধিক আকর্ষণ করার তুলনামূলক ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। আর নোট হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার ধারণা শুধুমাত্র বন্ডেড অ্যাটমের জন্য প্রযোজ্য। এই কথাটার মানে কি? দেখো আমরা অনেকেই যেটা করি, আমরা হচ্ছে ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতাকে হচ্ছে যে গোলায় ফেলি। আমরা দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ইলেকট্রন আসক্তি হচ্ছে বিচ্ছিন্ন পরমাণুর জন্য, মানে পরমাণুটা রাসায়নিক বন্ধনে না থাকলে তখন তুমি ইলেকট্রন আসক্তি প্রয়োগ করতে পারবা। কিন্তু পরমাণুটা যদি বন্ধনে থাকে, অলরেডি একটা রাসায়নিক বন্ধন গঠন করে ফেলছে, তখন হচ্ছে যে ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্টটা অ্যাপ্লাই হবে। বুঝতে পারছো? বিচ্ছিন্ন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটির কনসেপ্ট অ্যাপ্লাই হবে না। এখন তাহলে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি কি বলতেছে। ধরো দুইটা মৌল এ এবং বি, ওকে, এ এবং বি, তারা দুইজন মিলে একটা সমযোজী বন্ধন তৈরি করছে। এখন যখন তারা সমযোজী বন্ধনটা তৈরি করছে, বলো তাইলে এ একটা ইলেকট্রন দিছে এই বন্ধনটা গঠন করার জন্য, বিও কয়টা ইলেকট্রন দিছে? বিও হচ্ছে যে একটা ইলেকট্রন দিছে, একটা না, একটা। এখন নরমাল সিনারিওতে কি হওয়া উচিত? নরমাল সিনারিওতে হওয়া উচিত এই যে দুইটা ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন ঠিক কোথায় থাকবে বলো? মাঝখানে, ঠিক মিডলে থাকবে। অর্থাৎ ইলেকট্রন ঘনত্বগুলো দুইটা পরমাণুর ঠিক মাঝামাঝি অবস্থান করার কথা। ওকে, কিন্তু বাস্তবে কি দেখবা? বাস্তবে তুমি দেখবা যে এই ইলেকট্রনগুলা বি এর দিকে সরে গেছে, তাহলে ইলেকট্রন ঘনত্ব বি এর দিকে বেশি, এ এর দিকে কম। বন্ধন কিন্তু ভাঙে নাই, বন্ধন কিন্তু ব্রেক হয়নি, বন্ড এখনো আছে। ওকে, জাস্ট ইলেকট্রন ঘনত্বগুলা বি এর দিকে শিফট হয়ে গেছে। তার মানে কি, বি এর নিজের দিকে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা এ অপেক্ষা বেশি। তাহলে এই যে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতার যে বিষয়টা, এটা কি আমরা কি বলে থাকি? তড়িৎ ঋণাত্মকতা। তার মানে বি এর এই বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা এ অপেক্ষা বেশি। কি অপেক্ষা বেশি? এ অপেক্ষা বেশি। ওকে, এই জন্য আমরা বলতে পারি যে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর এ এর ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা কম। আমরা এটা খুব ইজিলি বলতে পারি। এখন এই জিনিসটা আমরা কিভাবে দেখাবো? আমরা এইভাবে দেখাবো জিনিসটাকে, যেহেতু বি এর দিকে তোমার ইলেকট্রনগুলো সরে গেছে, এই জন্য বি এর মাথায় চলে আসবে এরকম আংশিক কি চার্জ? আংশিক ঋণাত্মক চার্জ। আর এর মাথায় থাকবে আংশিক ধনাত্মক চার্জ। ওকে, যেহেতু এর আশেপাশে ইলেকট্রন ঘনত্ব কমে গেছে। দেখো
আংশিক চার্জ তুমি কখন দিবা? আংশিক চার্জ তুমি তখনই দিবা যখন বন্ধন ব্রেক হবে না। বন্ড এখনো কিন্তু আছে, বন্ড এখনো আছে, জাস্ট ইলেকট্রন ঘনত্বটা একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর দিকে স্থানান্তরিত হয়ে গেছে, তখন তুমি আংশিক চার্জ দিবা। কিন্তু তুমি যদি বন্ড পুরোপুরি ব্রেক করে ফেলো, ধরো আমি যদি বন্ড পুরোপুরি ব্রেক করে ফেলি, ধরো এ কে সেপারেট করে ফেললাম, বি কে সেপারেট করে ফেললাম, এখন এদের মাঝে কোনো বন্ড নাই, বন্ড যেহেতু নাই তার মানে বি এর মাথায় টোটালি নেগেটিভ চার্জ চলে আসবে, আর এ এর মাথায় টোটালি কি চলে আসবে? পজিটিভ চার্জ চলে আসবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে বন্ড ব্রেক না হইলে এরকম আংশিক চার্জ দেখাইতে হবে। আর তুমি যদি বন্ড পুরোপুরি ব্রেক করে ফেলো তাহলে একটার মাথায় প্লাস দেখাবো আর একটার মাথায় মাইনাস চার্জ তুমি দেখাবো। বুঝছি কথা? এদের উপরে তাহলে আমরা বুঝতে পারলাম ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা অ্যাকচুয়ালি কি। ওকে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কখন অ্যাপ্লাই করা যায় বলো? কখন অ্যাপ্লাই করা যায়? যখন দুইটা পরমাণু সমযোজী বন্ধনে থাকবে তখন। বুঝছি? এরপরে কি হবে? বন্ধনজোড় ইলেকট্রনগুলো যে কোনো একটা পরমাণু নিজের দিকে বেশি টেনে নিবে। ইলেকট্রনের তো কথা একই। কোনটা? হ্যাঁ, এটা তো আমি তোমাকে বোঝানোর জন্য দেখাইছি যে নরমালি যখন দুইটা মৌল বন্ধন গঠন করে তখন তো ইলেকট্রন ঘনত্ব মাঝখানে থাকার কথা। হ্যাঁ, কিন্তু রিয়াল সিনারিও তো এটা কখনো হবে না, ইলেকট্রনগুলো একদিকে শিফট হয়ে যাবে। যার দিকে শিফট হবে তার মাথায় আংশিক নেগেটিভ চার্জ দেখাবো, আর যার থেকে শিফট হবে তার মাথায় আংশিক ধনাত্মক চার্জ আমরা দেখাবো। ওকে, তাহলে এটাই হচ্ছে যে আমাদের ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি থাকা মানে সেই জায়গায় কি হবে? একটা পরমাণুতে পার্শিয়াল পজিটিভ ক্যারেক্টার চলে আসবে, আরেকটা পরমাণুতে পার্শিয়াল নেগেটিভ ক্যারেক্টার চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের ইলেকট্রোনেগেটিভিটির বেসিক আইডিয়া। ওকে, সো এটা আমরা বুঝে ফেললাম। এখন চলো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই তড়িৎ ঋণাত্মকতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। আচ্ছা, দেখো এখানে লেখা আছে তড়িৎ ঋণাত্মকতা যেসব বিষয় দ্বারা প্রভাবিত হয়। তড়িৎ ঋণাত্মকতা মূলত তিনটা বিষয় দ্বারা প্রভাবিত হয়। এক হচ্ছে পরমাণুর আকার, পরমাণুর আকার, দুই হচ্ছে জারণ অবস্থা, এবং তিন হচ্ছে এস চরিত্রের শতকরা। বুঝাচ্ছি একটা একটা। চলো আমরা প্রথমে পরমাণুর আকারটা একটু বুঝি। হ্যাঁ, তাহলে তড়িৎ ঋণাত্মকতা তিনটা বিষয়ের উপর নির্ভর করে: পরমাণুর আকার, জারণ অবস্থা, এবং হচ্ছে এস চরিত্রের শতকরা পরিমাণ। হ্যাঁ বুঝেছি, আস্তে আস্তে আসবে। ঠিক আছে, সবকিছু আগে জেনে ফেললে তো মজা নাই। ঠিক আছে, এটাই তো পেশেন্ট। চলো পরমাণুর আকারটা একটু আগে বুঝে। তো এটা একদম বেসিক জিনিস, আমরা সবাই পারি এটা, যে লেফট টু রাইট গেলে আকার কমে, আকার কমে, আকার কমে, আর আকার কমলে বাকি সবকিছু বাড়ে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি, দেখো ইলেকট্রোনেগেটিভিটিকে সংক্ষেপে কিভাবে লেখে? ইলেকট্রোনেগেটিভিটিকে সংক্ষেপে লেখে ই এন, ক্যাপিটাল ই ক্যাপিটাল এন, ইলেকট্রোনেগেটিভিটি সংক্ষেপে লিখে আর কি। তাহলে ইএন বাড়বে, ইএন বাড়বে, আর উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, আকার বাড়বে, আর ইলেকট্রোনেগেটিভিটি কমবে। ওকে, এটা আমরা
আমরা সবাই পাই, আকার নিয়ে কোনো সমস্যা নেই। মানে আকারের সাথে সব উল্টা, আকারের সাথে সব উল্টা। ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তো ইএন জিনিসটা তুমি এখন বইয়ের বিভিন্ন জায়গায় পাবো। বাংলাতে বলা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এখন চলো আমরা একটু জারণ অবস্থা বোঝার চেষ্টা করি। জারণ অবস্থা জিনিসটি 2 নম্বর পয়েন্ট আমাদের জারণ অবস্থা। ধরো একটা পরমাণু আছে এ, আরেকটা আমরা আয়ন চিন্তা করি এ প্লাস। আচ্ছা, তুমি কমন সেন্স খাটায় বলো তো, যে এ নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ শো করবে নাকি এ প্লাস অবস্থায় ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ শো করবে? তুমি কমন সেন্স খাটায় বলো। কমন সেন্স, জাস্ট কমন সেন্স। অবশ্যই এ প্লাস অবস্থায় ইলেকট্রনের প্রতি বেশি আকর্ষণ শো করবে, কারণ তার কাছে তো ইলেকট্রন নাই, সেই ইলেকট্রন পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে। বুঝতে পারছি কিনা? কারণ কেউই আসলে চার্জিত অবস্থায় থাকতে চায় না। চার্জ মানেই হচ্ছে যে একটা আনস্টেবল অবস্থা। সবাই নিরপেক্ষ থাকতে চায়। বুঝতে পারছো কিনা? সবাই নিরপেক্ষ থাকতে চায়। ওকে, চার্জ সৃষ্টি হবে, কিন্তু চার্জগুলো একটা সময় পরে কি আবার নিউট্রাল অবস্থায় রিটার্ন করবে। তার মানে এ নিরপেক্ষ অবস্থায় ইলেকট্রনকে যে পরিমাণ টানবে, এ প্লাস অবস্থায় ইলেকট্রনকে বেশি টানবে। তাইলে মনে করো একটা পরমাণু হচ্ছে এ, তাহলে এটা নিরপেক্ষ অবস্থায় এটা তড়িৎ ঋণাত্মকতার মান যত হবে, এ প্লাস অবস্থায় কি তড়িৎ ঋণাত্মকতার মান আরেকটু বেড়ে যাবে না? বেড়ে যাবে, ইলেকট্রনকে বেশি নিজের দিকে আকর্ষণ করবে। সিমিলারলি যদি আমি এ প্লাস থেকে এ টু প্লাস করে দিই, তাহলে এ টু প্লাস অবস্থায় সে কি ইলেকট্রনকে আরো বেশি নিজের দিকে টানবে, কারণ এখানে তার ইলেকট্রনের কোনো ঘাটতি ছিল না, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে, এখানে দুইটা ইলেকট্রনের ঘাটতি হয়েছে। কথাটা বুঝতে পারছো? তার মানে কোন পরমাণুর নিরপেক্ষ অবস্থায় যতটুকু তড়িৎ ঋণাত্মকতা শো করবে, পজিটিভ চার্জে থাকা অবস্থায় আরো বেশি কি তড়িৎ ঋণাত্মকতা শো করবে, আরো বেশি ইলেকট্রনের প্রতি আকর্ষণ শো করবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা কি হবে? দেখো ক্রমটা কি হবে, আমরা লিখি যে ইলেকট্রোনেগেটিভিটি এর ক্রম। ক্রমটা হবে এ থেকে এ প্লাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এ প্লাস থেকে এ টু প্লাসের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। আচ্ছা, এবার যদি আমরা নেগেটিভ আয়ন চিন্তা করতাম, নেগেটিভ আয়ন, ধর একটা পরমাণু নিলাম বি, একটা আয়ন নিলাম বি মাইনাস, আর একটা আয়ন নিলাম বি টু মাইনাস। এবার বলতো বি বি মাইনাস আর বি টু মাইনাস এর মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? এবার হয়ে যাবে উল্টা, ঠিক আছে? তাহলে দেখো বি মাইনাস ভাই এর মধ্যে অলরেডি তো ঋণাত্মক চার্জ আছে, এখন এই তো কোনোভাবেই আর কোনো নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে না, কারণ নেগেটিভ নেগেটিভ বিকর্ষণ শুরু হবে। বি টু মাইনাস তো ইলেকট্রনকে আরো বেশি অপছন্দ করবে না, অলরেডি সে নেগেটিভলি চার্জ, ইলেকট্রনকে সে আরো বেশি অপছন্দ করবে। তার মানে
এই তিনটার মধ্যে আবার সবচেয়ে বেশি ইলেকট্রন নেওয়ার টেন্ডেন্সি কে দেখাবে? বি দেখাবে। তাহলে বি এর ইলেকট্রোনেগেটিভিটি এখানে সবচেয়ে বেশি হবে, তারপরে বি মাইনাস, তারপরে বি টু মাইনাস। ওকে, বি টু মাইনাস। সো এই বেসিক বিষয়গুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যখন তুমি আসলে আরো অনেক অ্যাডভান্স লেভেল জিনিসপত্র, তুমি অ্যাডভান্স লেভেল কনসেপ্ট তুমি যখন পড়তে যাবা, তখন তোমার ছোট ছোট বেসিকগুলি যদি ক্লিয়ার না থাকে তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়বা। তুমি যখন আবার সেকেন্ড ইয়ারে এটা জৈব রসায়ন পড়বা, ওইখানে সারাদিনই দেখবো যে ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে পড়াশোনা। আচ্ছা, বুঝছি এটা তাহলে? তাহলে জারণ অবস্থাটা বুঝতে পারলাম। তাহলে দুইটা পয়েন্ট আমাদের গেল, পরমাণুর আকারে গেল, জারণ অবস্থা গেল। 3 নম্বর কি আসবে? এস চরিত্রের শতকরা পরিমাণ। এটা দিয়ে কি বোঝাচ্ছে? এস চরিত্রের শতকরা পরিমাণ। আচ্ছা, মনে করো আমরা একটা অ্যাটম নিলাম, আমাদের সবচেয়ে পরিচিত একটা পরমাণু কার্বন। আরেকটা কার্বন নিলাম, আরেকটা কার্বন, তিনটা কার্বন। ধরো এই কার্বনের কাছে একটা অরবিটাল আছে sp। এগুলো এখন বিস্তারিত বোঝা লাগবে না, এগুলো আমরা একটা টপিক করব পরবর্তীতে, সংকরায়ন। ওইখানে গেলে এই জিনিসগুলো ক্লিয়ার হবে। আপাতত জাস্ট তুমি এটা মাথায় রাখো যে ধরো কার্বনের কাছে একটা অরবিটাল আছে কি sp, এই কার্বনের কাছে একটা অরবিটাল আছে sp2, এই কার্বনের কাছে একটা অরবিটাল আছে sp3। মনে করো তিনটা অরবিটাল। আচ্ছা, এখন দেখো, মনে করো s আর p। তো এভাবে তুমি চিন্তা করো যে s আর p মিলে 100%। তুমি এভাবে চিন্তা করো s আর p মিলে কত পার্সেন্ট? 100%। তাহলে s আর p মিলে যদি 100% হয়, তাহলে s এর ভাগে কত পার্সেন্ট পড়ে? মানে দুইজন মিলে মনে করো যে 100%, তাহলে s এর ভাগে কত পার্সেন্ট পড়ে? s এর ভাগে পড়ে 50%, p এর ভাগেও পড়ে কত? 50%। তার মানে যদি কার্বনের কাছে একটা sp অরবিটাল থাকে, ওখানে s চরিত্র কত কত পার্সেন্ট? বলো, আমাদের এখানে s চরিত্র নিয়ে কাজ। কত পার্সেন্ট? 50%। ঠিক আছে, 50%। তাহলে এখানে s চরিত্র 50%। এখানে দেখো, এখানে মনে করো কার্বনের কাছে একটা অরবিটাল আছে sp2, তাহলে একটা s আর দুইটা p মিলে হচ্ছে কত পার্সেন্ট? 100%। মানে তিনজন মিলে 100% টোটাল। তাহলে s এর ভাগে কত করবে? হিসাব করো, 33.33% করবে। আর বাকি দুইটা p মিলে কত? 66.67%। তার মানে এইখানে s চরিত্র হচ্ছে 33.33%। আচ্ছা, এবার আসো sp3। এখানে চারজন মিলে কত পার্সেন্ট? দেখো, চারজন মিলে 100%, তাহলে একজনের ভাগে কত পার্সেন্ট? 25। তাহলে এখানে s চরিত্র 25%। ইন্টারেস্টিং জিনিস যেটা দেখো, ইন্টারেস্টিং জিনিস হচ্ছে তিনটাই তো কার্বন পরমাণু। দেখো মনোযোগ দাও, তিনটাই তো কার্বন পরমাণু, কিন্তু তিনটা ভিন্ন ভিন্ন সিনারিওতে কার্বনের s চরিত্র ডিফারেন্ট ডিফারেন্ট। একবার 50%, একবার হচ্ছে 33.33%, আর একবার 25%। তাহলে বলো এই তিনটা কার্বনের মধ্যে কোন কার্বনের তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হবে? সেটার উত্তর হচ্ছে এই প্রথম কার্বনটা। অর্থাৎ যদি কোনো পরমাণুতে s চরিত্র বাড়ে, কি চরিত্র বাড়ে? s চরিত্র বাড়ে, তাহলে কি বৃদ্ধি পায়? তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। খুবই ইম্পর্টেন্ট জিনিস। তাহলে এভাবে লিখো যে s চরিত্র বাড়লে, s চরিত্র বাড়লে, s চরিত্র বাড়লে বাড়লে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়।
তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন একটা পার্টিকুলার পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সর্বদা ফিক্স থাকে না, এটা কিন্তু সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ হতে পারে। যেমন কার্বন, এটা যদি তার নিরপেক্ষ অবস্থা থেকে প্লাস চার্জে চলে যায় তখন তার ইলেকট্রোনেগেটিভিটি কি আরো বেড়ে যাবে না, আরো বেড়ে যাবে। আবার যদি মনে করো পাশাপাশি দুইটা কার্বন আছে, একটা কার্বনের অ্যাস চরিত্র বেশি আর একটা কার্বনের অ্যাস চরিত্র কম, তাহলে যার অ্যাস চরিত্র বেশি তার ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার টেন্ডেন্সি কি থাকবে, বেশি থাকবে। বুঝতে পারছো বিষয়টা? মানে ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু কখনোই ফিক্স থাকে, এটা চেঞ্জ হয় পরিস্থিতি অনুযায়ী। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি আমরা যে আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান তিনটা বিষয়ের উপর নির্ভর করে। কি কি? পরমাণুর আকার, তাহলে আকার কমলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আকার বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। দুই নাম্বার, নিরপেক্ষ অবস্থা থেকে পজিটিভ চার্জে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়, আর নিরপেক্ষ অবস্থা থেকে নেগেটিভ চার্জে গেলে ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। আর এস চরিত্র বাড়লে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে, আর এস চরিত্র কমলে ইলেকট্রোনেগেটিভিটি কমে। ওকে, নেক্সট আমরা পড়ব কোন সমযোজী যৌগে আয়নিক চরিত্রের শতকরা পরিমাণ নির্ধারণ। এটা আবার কেমন কথা? সমযোজী যৌগের মধ্যে আবার আয়নিক চরিত্র কোত্থেকে আসবে? কলমের কালিতে দাগ দিছে? দাগ দিল শুধু জামা হয়, কলমের কালিগুলো সহজে উঠে না। আচ্ছা আসো একটা ব্যাপার বলি, দেখো এই যে আমাদেরকে পড়ানো হয় যে আয়নিক যৌগ, সমযোজী যৌগ, ঠিক আছে, এগুলো আমাদের ছোটবেলা থেকে আমাদের পড়ানো হচ্ছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আয়নিক যৌগ জিনিসটা পুরোপুরি হচ্ছে একটা কাল্পনিক ধারণা, কাল্পনিক ইমাজিনারি আইডিয়া। মানে আয়নিক যৌগ বলে আসলে কিছু নাই, ঠিক আছে? মানে এই দুনিয়াতে 100% আয়নিক কোনো যৌগ নাই। এই যে দেখো তুমি সোডিয়াম ক্লোরাইড, তুমি সোডিয়াম ক্লোরাইডকে ছোটবেলা থেকেই পড়ে আসছো, যেটা কি যৌগ? এটা আয়নিক যৌগ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে মাত্র 75% আয়নিক, এটার মধ্যে 25% সমযোজী বৈশিষ্ট্য আছে। মানে তুমি এভাবে চিন্তা করবা যে ভাই 100% আয়নিক কোনো যৌগ হয় না, 100% সমযোজী কোনো যৌগ হয় না। দুনিয়াতে যত কম্পাউন্ড আছে সব কম্পাউন্ডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্যও আছে, সমযোজী বৈশিষ্ট্যও আছে। হ্যাঁ, এরকমটা হতে পারে যে আয়নিক বৈশিষ্ট্য বেশি, সমযোজী বৈশিষ্ট্য কম, এন্ড ভাইস ভার্সা। যে আয়নিক বৈশিষ্ট্য কম, সমযোজী বৈশিষ্ট্য কি বেশি। মানে একটা কম আর একটা বেশি হইতে পারে, বাট 100% আয়নিক কোনো যৌগ নাই, 100% সমযোজী কোনো যৌগ নাই। ওকে, এই জন্য দেখো যে যদি তুমি কোনো সমযোজী যৌগে আয়নিক চরিত্র বের করতে চাও, কারণ যে কোনো সমযোজী যৌগে সামান্য হলেও কি থাকবে, আয়নিক চরিত্র থাকবে, আয়নিক ক্যারেক্টার থাকবে। তাহলে সমযোজী যৌগে তুমি যদি আয়নিক চরিত্র বের করতে চাও তাহলে তোমার একটা ফর্মুলা আছে। ওকে, এই ফর্মুলাটা তোমাদের মেইন বইয়ে নাই, এটা একটা এডিশনাল ডেটা আর কি, এডিশনাল ইনফরমেশন তোমাদের পড়াচ্ছি। পার্সেন্ট আয়নিক ক্যারেক্টার এটা বের করার সূত্র হচ্ছে দেখো 16 ইনটু ডেল্টা ইএন। এটা কি আবার ডেল্টা ইএন, ডেল্টা দিয়ে কি বোঝায় বলতো? পার্থক্য বোঝায়, পার্থক্য বোঝায়। আর ইএন দিয়ে তো বোঝায় ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে ডেল্টা ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য। মানে এই যে দুইটা পরমাণু মনে করো যে সমযোজী বন্ধনে আছে, এ আর বি, তাহলে দেখো এ এরও একটা তড়িৎ ঋণাত্মকতা আছে, বি এরও একটা কি তড়িৎ ঋণাত্মকতা আছে। তাহলে এই দুইটা পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানের যে পার্থক্য ওইটা আমাকে এখানে বসাইতে হবে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি মনে করো যে এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে মনে করো 2.1 লেটস সে, আর বি এর হচ্ছে মনে করো 2.5। তাহলে বলো তো ডেল্টা ইএন কত এখানে? ডিফারেন্স কত? অলওয়েজ বড়টা থেকে ছোট মানটা বিয়োগ দিবা, তাহলে ডিফারেন্স কত? 0. কত? 4। ওকে, তাহলে দেখো তাহলে আমরা ডেল্টা এন এর জায়গায় কত বসাই দিব? 0.4 বসাই দিব। ওকে, সো এরপর দেখো প্লাস দিয়ে লিখছে 3.5 ডেল্টা এন হোল স্কয়ার। তো এই সূত্রের মান বসাই দিলেই হয়ে যাচ্ছে। ওকে, এই সূত্রটাকে আমরা বলে থাকি, এটাকে বলা হয় হেনরি এন্ড স্মিথ ফর্মুলা।
হেনরি স্মিথ ফর্মুলা। তো এটা দিয়ে তুমি যে কোনো সমযোজী কত পার্সেন্ট আয়নিক চরিত্র আছে বের করে ফেলতে পারো। ওকে, তাহলে এটা আমরা বুঝে গেলাম, এটা পারা যাবে, এটা সহজ ইজি জিনিস। এরপর নেক্সট আমাদের যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে পলিং স্কেল। এটা হচ্ছে আমাদের কাজের জিনিস। ওকে, দেখো জিনিস হচ্ছে, দেখো এটা তো আমরা বুঝলাম যে ঠিক আছে, যে পর্যায় সারণীতে বাম থেকে ডান দিকে গেলে আকার তো কমে, তো তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে গেলে আকার বাড়ে, ইলেকট্রননেগেটিভিটি কমে, এটা আমরা বুঝছি। কিন্তু এখন আমরা যখন কোনো একটা যৌগ নিয়ে অ্যানালাইসিস করতে যাব, যে এই যৌগটা কি ধরনের ভৌত এবং রাসায়নিক ধর্ম প্রদর্শন করবে, এটা বোঝার জন্য প্রত্যেকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান জানাটা জরুরি। ওকে, এক্সাক্ট ভ্যালুটা জানা জরুরি, নাহলে কিন্তু আমি যৌগটাকে অ্যানালাইসিস করতে পারবো না। এখন এর জন্য বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন সময় কাজ করছে, তারা বিভিন্ন ওয়েতে তারা হচ্ছে যে কি এই পর্যায় সারণীর মৌলগুলার তড়িৎ ঋণাত্মকতা বের করার চেষ্টা করছে। অনেক বিজ্ঞানী হচ্ছে যে কাজ করছে এবং তারা ডিফারেন্ট ফর্মুলা দিয়েছে। এখন এত বিজ্ঞানীদের ফর্মুলা আমাদের শেখার কোনো প্রয়োজন নাই। তো আমরা বর্তমান আধুনিক কেমিস্ট্রিতে ইলেকট্রোনেগেটিভিটির যে স্কেলটা সবচেয়ে বেশি ইউজ করি সেটা হচ্ছে কি পলিং স্কেল। এটা হচ্ছে একজন আমেরিকান সায়েন্টিস্ট ছিলেন, ওনার নাম ছিল লাইনাস পলিং। তো উনি হচ্ছে যে পর্যায় সারণীর সবগুলো মৌলের ইলেকট্রোনেগেটিভিটি বের করার জন্য একটা স্কেল আমাদেরকে দিয়েছে, স্কেল। ওকে, এই স্কেলটার নাম হচ্ছে পলিং স্কেল। এখন কথা হচ্ছে ভাইয়া, পর্যায় সারণীতে তো মৌল আছে 100+ এলিমেন্ট, তো এতগুলা মৌলের কি ইলেকট্রোনেগেটিভিটি মুখস্থ করব না। আমরা গুনে গুনে অ্যারাউন্ড 60 থেকে 8টা মৌলের ইলেকট্রোনেগেটিভিটির মান মুখস্থ করব, বাকিগুলো আমাদের মুখস্থ করার প্রয়োজন নাই। ঠিক আছে, বেছে আমরা কয়েকটা মুখস্থ করব। চলো আমরা কোনগুলো মুখস্থ করব সেটা একটু বলি তোমাদেরকে। ওকে, সবার প্রথমে যেই মৌলটার ইলেকট্রোনেগেটিভিটি তুমি মুখস্থ রাখবা সেটা হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন হচ্ছে 2.1, এটা মুখস্থ রাখবা 2.1, কারণ তুমি হাইড্রোজেনকে সবচেয়ে বেশি ইউজ করো যে কোনো যৌগ লেখার সময়, তুমি হাইড্রোজেনকে সবচেয়ে বেশি ইউজ করো। এরপর কে আসবে বলি, এবারে সেকেন্ড পিরিয়ডে দেখো কার্বন থেকে শুরু করবা, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ফ্লোরিনের নিচে ক্লোরিন, নাইট্রোজেনের নিচে ফসফরাস, অক্সিজেনের নিচে কি, এই চারটা, এই তিনটা করে হলো 7টা, আর হচ্ছে হাইড্রোজেন। জাস্ট এই 8টা মৌলের ইলেকট্রোনেগেটিভিটি মুখস্থ রাখলেই হবে। এগুলো একটা মনে রাখার একটা টেকনিক আছে। টেকনিকটা কি বলি, এই যে কার্বন, দেখো কার্বন, তাহলে তুমি যদি কার্বন থেকে ফ্লোরিনের দিকে যাও, বলো তো ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কত এটা বুঝতে হবে, এটা হচ্ছে 2.5। এবার তুমি যখন বাম দিক থেকে ডান দিকে যাবা, তোমার ইলেকট্রোনেগেটিভিটির মান 0.5 করে বাড়বে। কত করে বাড়বে? 0.5 করে বাড়বে। তাহলে এটা যদি 2.5, এটা কত? 3.0, এভাবে লিখে আর কি 3.0। তাহলে অক্সিজেনে কত, আরো যদি 0.5 বাড়াও, কত অক্সিজেন কত? 3.5। ফ্লোরিন কত হবে? 4.0। ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে সর্বোচ্চ পুরা পেরিওডিক টেবিলে, হাইয়েস্ট। বুঝতে পারছো? এই জন্য ফ্লোরিন থেকে কেউ কোনোদিন ইলেকট্রন কেড়ে নিতে পারবে না। ফ্লোরিন থেকে কেউ কেড়ে নিতে পারবে, ফ্লোরিন সবার থেকে কেড়ে নিতে পারবে, কিন্তু ফ্লোরিন থেকে কেড়ে নেওয়ার মতো পাবলিক পুরা পেরিওডিক টেবিলে কেউ নাই। আচ্ছা, তাহলে এটা আমরা মনে রাখলাম। এবারে ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 3। এই যে দেখো
ওপর থেকে নিচে নামলে কমে না, ইলেকট্রোনেগেটিভিটি ওপর থেকে নিচে নামলে কমে, তাহলে ক্লোরিন হবে 3, ফসফরাস হচ্ছে 2.1 হবে 2.1, আর সালফারে হচ্ছে দেখো বাড়বে, এটা ধরো 2.4। এই যে উপর থেকে নিচে কমতেছে, লেফট টু রাইট গেলে কি বাড়তেছে না, বাড়তেছে। তো জাস্ট এই কয়েকটা মান তোমার একটু কষ্ট করে মুখস্থ রাখা লাগবে, আশা করি যে পারো, এই আটটা তো মুখস্থ রাখতে পারবে তোমরা। এবার তোমাকে কিছু ইন্টারেস্টিং জিনিস দেখে, মনে করো হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে একটা সমযোজী বন্ধন আছে, লেটস সে। এখন আমাকে বলো যে হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি কত? 2.1। অক্সিজেনের কত? 3.5। অক্সিজেন কিন্তু বেশ ভালো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটা কিন্তু অনেক বেশি, তো তুমি জানো। তাহলে বলো তো কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি? অক্সিজেনের বেশি। তাহলে অক্সিজেনে কি ধরনের চার্জ আসবে? অক্সিজেনে কি ধরনের চার্জ আসবে? নেগেটিভ চার্জ। আর হাইড্রোজেনে কি আসবে? এটা আমরা বুঝলাম। কিন্তু যদি সিনারিও এরকম হইতো, এখন একটা ইন্টারেস্টিং জিনিস, বলো অক্সিজেন কত? 3.5, ফ্লোরিন কত? 4। এইবার বলো তো নেগেটিভ চার্জ কার মাথায়? এবার তো ফ্লোরিনের মাথায় আসবে। অক্সিজেনে কি আসবে? ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সাধারণত অক্সিজেনকে পজিটিভ জারণ অবস্থায় দেখে অভ্যস্ত না। তুমি তো 90 এমন কোনো যৌগ দেখো নাই যে এখানে অক্সিজেন পজিটিভ অবস্থায় ছিল, কিন্তু এখন তুমি দেখো অক্সিজেন ফ্লোরিনের সাথে থাকলে সে বাধ্য হবে ইলেকট্রন দিয়ে দিতে, তার এখন কিছুই করার নাই, ঠিক আছে। কারণ তার থেকেও অধিক ইলেকট্রন খোর পাবলিক এখন তার সাথে যুক্ত। অক্সিজেন এখন নিরুপায়, সে বলবে আজীবন আমি নিয়ে গেলাম মানুষের থেকে, এখন তুই আমার থেকে নিয়ে গেলি। হ্যাঁ, এরকম বলে না মানুষজন, ঠিক আছে। পি আর এইচ এর তো সমান, ফসফরাস আর হাইড্রোজেন। হ্যাঁ, কিছু কিছু মৌলের ইলেকট্রোনেগেটিভিটি অ্যাকচুয়ালি সমান। সমান মানে হলো যে ইলেকট্রনগুলো ফসফরাসের দিকেও ঝুঁকে থাকবে না, হাইড্রোজেনের দিকেও ঝুঁকে থাকবে না, ইলেকট্রন থাকবে মাঝখানে, মিডলে থাকবে, মানে কেউই টানতেছে না। আর টানতেছে না ব্যাপারটা এরকমটা না, দুইজনেই টানতেছে, কিন্তু দুইজনের টানার ক্ষমতা কি সেম। ধরো তুমি দড়ি টানাটাই খেলতেছো, টাগ অফ ওয়ার খেলছো, টাগ অফ ওয়ার, জিতছো নি নাকি উড়ে চলে গেছে আকাশে? টাগ অফ ওয়ার খেলছো? তোমার স্কুইড গেমস ভিডিও দেখছো? স্কুইড গেমস, স্কুইড গেমস একটা গেম ছিল সিজন 1 এ, টাগ অফ ওয়ার, অস্থির একটা গেম ছিল। এই যে প্লেয়ার 1 বুড়া বেটা, ঠিক আছে, ওকে, শিখাইতো যে কিভাবে দাঁড়াইতে হয়। টাগ অফ ওয়ারে যদি এরকম দুই দলই সেম জোরে রশিকে টানে, তাহলে কি হবে? মানে সবাই যার যার জায়গায় ফিক্স থাকবে, কেউই নড়বে না, ঠিক আছে, দড়ি মাঝখানেই থাকবে। ব্যাপার হচ্ছে এরকম। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কোনো পরমাণুতে অলওয়েজই পজিটিভ চার্জ আসবে বা অলওয়েজই নেগেটিভ চার্জ আসবে, ব্যাপারটা এমনটা না। কোনো পরমাণুতে কি ধরনের চার্জ আসবে, পজিটিভ আসবে না নেগেটিভ আসবে, এটা সম্পূর্ণরূপে নির্ভর করে যে ওই পরমাণুটা অন্য কোন পরমাণুর সাথে সমযোজী বন্ধনে যুক্ত আছে। যদি কেউ তার থেকে অধিক তড়িৎ মৌলের সাথে যুক্ত থাকে, তখন তো নিজের মধ্যে কি চলে আসবে, তার পজিটিভ চলে আসবে। আর কেউ যদি তার চেয়ে কম তড়িৎ মৌলের সাথে যুক্ত থাকে, তখন তার মধ্যে কি চলে আসবে, নেগেটিভ চার্জ চলে আসবে। বুঝতে পারলাম বিষয়টা? ওকে, সেটা একটা ইন্টারেস্টিং জিনিস আমাদের। তাহলে আমাকে বলো যদি তুমি নাইট্রোজেন হাইড্রোজেন কনসিডার করো, দেখো নাইট্রোজেন হাইড্রোজেন কনসিডার করো, নাইট্রোজেনের কত? 3, হাইড্রোজেনের হচ্ছে 2.1। তাহলে বলো নেগেটিভ চার্জ কার মধ্যে আসবে? নাইট্রোজেনে, পার্শিয়াল নেগেটিভ পার্শিয়াল।
এটা আসবে। যদি আমরা HF কনসিডার করি, HF or HCl কনসিডার করি, তাহলে দেখো হাইড্রোজেন 2.1, ফ্লোরিন 4.0, হাইড্রোজেন 2.1, ক্লোরিন 3.0। এখানে হাইড্রোজেনে আসবে পার্শিয়াল পজিটিভ, ফ্লোরিনে আসবে পার্শিয়াল নেগেটিভ। এখানে হাইড্রোজেনে পার্শিয়াল পজিটিভ, এইভাবে পোলারিটি সৃষ্টি হয়। দেখো এখানে কিন্তু বন্ধন ভাঙতেছে না, কিন্তু বন্ড কিন্তু আমরা ব্রেক করতেছি না, বন্ধন কিন্তু ইনটেক্টই আছে। হ্যাঁ, জাস্ট ইলেকট্রনগুলো একটা পরমাণু থেকে বেশি সরে গেছে। আচ্ছা, তাহলে বুঝলাম এটা পোলিং স্কেল ক্লিয়ার। ওকে, এগুলো মুখস্থ করবা, আর কোনটার মাথায় পজিটিভ আসবে কোনটার মাথায় নেগেটিভ আসবে এগুলো বের করাটা শিখতে হবে। আচ্ছা, এরপরে আসো নেক্সট আমাদের তিনটা জিনিস আমরা এখন বলবো। একটা হচ্ছে ডাইপোল, এরপর আসবে পোলারিটি, এরপর আসবে পোলার যোগ। তো আমাদের কিছু নতুন ওয়ার্ড, তো এই ওয়ার্ডগুলা মূলত আমরা কোন ধরনের যোগের ক্ষেত্রে ব্যবহার করি? সমযোজী যোগের ক্ষেত্রে। কোন ধরনের যোগের ক্ষেত্রে? সমযোজী যোগের ক্ষেত্রে। এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা আয়নিক যোগের ক্ষেত্রে অ্যাপ্লাই করি না। ওকে, তাহলে দেখো, তাহলে এই তিনটা ওয়ার্ডই আমরা সমযোজী যোগের জন্য ইউজ করব। এগুলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত হয়। এই যে ওয়ার্ডগুলো ভাই আমি লিখলাম, এই ওয়ার্ডগুলো কোন কাজে ব্যবহৃত হয়? এই যে ডাইপোল, পোলারিটি, পোলার যৌগ, এগুলো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বোঝাতে ব্যবহৃত। আমি আগেও বলছিলাম যে 100% সমযোজী বলে কোনো যৌগ নাই। একটা যৌগ যদি সমযোজী হয় তার মধ্যে কিছু আয়নিক বৈশিষ্ট্য থাকবে। ওকে, তো চলো একটু ডিপলি বোঝার চেষ্টা করি। ধরো এ এবং বি সমযোজী বন্ধনে আছে। ওকে, ধরো এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 2.3, লেটস ধরে নিচ্ছি আর কি, র্যান্ডম একটা ভ্যালু ধরে নিই। বি এর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে 3.6, লেটস 3.6। তাহলে বি এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে বি এর মাথায় কি আসবে? এই যে পার্শিয়াল নেগেটিভ চার্জ, এর মাথায় আসবে আংশিক পজিটিভ চার্জ। এটা তো নিয়ে কোনো সন্দেহ আমাদের নাই, এটা আসবে। ওকে, আচ্ছা দেখো, এ এবং বি দুইজনই কিন্তু অধাতু ছিল, দুইজনই অধাতু ছিল এবং তারা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটা সমযোজী যৌগ গঠন করছিল বা করছে। সমযোজী যৌগে তো প্লাস মাইনাস আসার কথা না। প্লাস মাইনাস কোন যোগে থাকে? আয়নিক যোগে প্লাস মাইনাস থাকে আয়নিক যোগ। কিন্তু এ আর বি এর ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স থাকার কারণে বি এর মাথায় এখন আংশিক নেগেটিভ চার্জ চলে আসছে, এ এর মাথায় এখন আংশিক পজিটিভ চার্জ চলে আসছে। তাহলে এই প্লাস মাইনাস গুলো কার বৈশিষ্ট্য? কোন যোগের বৈশিষ্ট্য হবে? প্লাস মাইনাস গুলো কোন যোগের বৈশিষ্ট্য? প্লাস মাইনাস মূলত হচ্ছে যে আয়নিক যোগের বৈশিষ্ট্য। তার মানে আমরা বুঝতে পারলাম যে তড়িৎ ঋণাত্মকতার কারণে এবি একটা সমযোজী যৌগ হওয়ার পরেও সেখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে কিনা। তাহলে এই যৌগটা কি এখন একটা আয়নিক যৌগের মতো আচরণ করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কারণ এর মধ্যে প্লাস মাইনাস আছে। তাহলে এটা কিন্তু আয়নিক যৌগের মতো আচরণ দেখাইতে পারবে। তাহলে একটা সমযোজী যৌগের ভিতরে আয়নিক বৈশিষ্ট্য দৃশ্যমান হওয়ার পিছনে মূল কারণ কি? তড়িৎ ঋণাত্মকতা। বুঝতে পারছি কিনা? ওকে, তড়িৎ ঋণাত্মকতা। ইলেকট্রোনেগেটিভিটির কারণে একটা সমযোজী যৌগ আয়নিক বৈশিষ্ট্য শো করতে পারে।
আচ্ছা, এখন বলো এই যৌগটাতে কয়টা প্রান্ত আছে বলো, কয়টা প্রান্ত আছে? দুইটা। একটা হচ্ছে এই পজিটিভ প্রান্ত, আর একটা কি, দুইটা প্রান্ত তৈরি হয়েছে, প্রান্ত। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি, দেখো এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি? এটাকে বলতে পারি নেগেটিভ পোল। কি বলা যায়? নেগেটিভ পোল বা পোলের বাংলা কি? মেরু। এটা মেরু। আর এটাকে কি বলা যায়? পজিটিভ পোল। এটাকে বলা যায় পজিটিভ পোল বা মেরু। তাহলে বলো এখানে কয়টা পোল আছে? দুইটা। পোল কয়টা? পোল কিন্তু দুইটা, একটা পজিটিভ পোল আর একটা নেগেটিভ পোল। দুইটা পোল। আচ্ছা, দুইকে কেমিস্ট্রিতে কি বলে? ডাই। এটাকে বলে ডাই। আর ডাইয়ের পরে আমরা বসাবো পোল, ডাই পোল। ডাই ডাইপোল মানে এই পুরা এবি অণুটাকে একত্রে কি বলবো? একটা ডাইপোল। কারণ এখানে একটা পজিটিভ পোল আছে, একটা নেগেটিভ পোল আছে, এটা ডাইপোল। তুমি যে কোনো একটা সমযোজী বন্ধন তুমি যদি চিন্তা করো এবং সেখানে যদি প্লাস মাইনাস থাকে, তখন তুমি ওই জিনিসটাকে কি চিন্তা করতে পারবে? একটা ডাইপোল চিন্তা করতে পারো। তাহলে এই ডাইপোল শব্দটা এখন বারবার রিপিট হবে, হ্যাঁ, আমাদের সামনের ক্লাসগুলোতে বারবার রিপিট হবে, ডাইপোল ডাইপোল ডাইপোল। আচ্ছা, এখন ডাইপোল তো বুঝলাম। এখন এই যে ডাইপোল সৃষ্টির যে ধর্ম, এইটাকে কি বলে? এটাকে বলে পোলারিটি। লিখো, ডাইপোল সৃষ্টির ধর্মকে পোলারিটি বলে। ডাইপোল সৃষ্টির ধর্মকে পোলারিটি বলে। পোলারিটি হচ্ছে একটা সমযোজী যৌগের একটা প্রপার্টি, এটা একটা ধর্ম, হ্যাঁ, যার জন্য ডাইপোল সৃষ্টি হয়। এবার আসো, যেসব সমযোজী যৌগে পোলারিটি থাকবে তাদেরকে কি বলবো? পোলার যৌগ। যেসব সমযোজী যৌগে পোলারিটি বিদ্যমান, তাদের পোলার যৌগ বলে। তাহলে এই যে শব্দগুলা, এগুলো আমাদের হচ্ছে যে পরিষ্কার ধারণা রাখতে হবে শব্দগুলো সম্পর্কে। তাহলে তিনটা ওয়ার্ড আমরা পাইলাম। বেসিক্যালি আজকের ক্লাসের সামারি হচ্ছে চারটা ওয়ার্ড। কি বলতো? নাম্বার 1 ইলেকট্রোনেগেটিভিটি, নাম্বার 1 ওয়ার্ড। ইলেকট্রোনেগেটিভিটির কারণে কি তৈরি হয়? ডাইপোল তৈরি হয়। ডাইপোল সৃষ্টির যে প্রপার্টি, এটাকে কি বলে? পোলারিটি। আর যাদের মধ্যে পোলারিটি থাকে তাদের কি বলে? ঠিক আছে, আজকে তুমি আগামী ক্লাসে আমরা নেক্সট অংশ থেকে কন্টিনিউ করব।